স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে হচ্ছে আজকে আমাদের তড়িৎ রসায়নের উপর লেকচার 2 নাম্বার, তাই না? তো আমরা মোটামুটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি সেটা জেনে গেছি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলা? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে যে পদার্থগুলোর উপর তড়িৎ ছাড়লে ওই পদার্থগুলো আয়নে বিভক্ত হয়ে যায়, তাই না? যেমন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের উপর যদি আপনি কারেন্ট দেয়, সেটা সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আকারে থাকবে। এদেরকে বলা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, বিশ্লেষ্য পদার্থ। হ্যাঁ, এখানে ওয়ার্ডগুলো একটু কাছাকাছি, তো তড়িৎ বিশ্লেষণ এক কথা, তড়িৎ বিশ্লেষ্য আরেক কথা। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। হুম। তো এখন আমরা দেখবো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে, তড়িৎ বিশ্লেষণ বলতে কি, সোডিয়াম ক্লোরাইড মনে মনে ধরে রাখ, অন্য কিছু হইতে পারে। যেহেতু সোডিয়াম ক্লোরাইড শিখেছি সেজন্য সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তাহলে তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত করা হলে আয়ন দ্বয়ের জারণ বিজারণ ঘটে। ফলে তড়িৎ বিশ্লেষণ যৌগটি উপাদানে বিভক্ত হয়ে যায়, একে তড়িৎ বিশ্লেষণ বলে। এই যে সোডিয়াম ক্লোরাইডটা সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আকারে বিভক্ত হয়ে যাচ্ছে, এই যে বিভক্ত হয়ে যাওয়ার যে ঘটনাটা, এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। বিশ্লেষণ বিশ্লেষণ মানে কি? ভেঙে যাওয়া না? তাহলে তড়িৎ বিশ্লেষণ, তড়িতের মাধ্যমে কাউকে বিশ্লেষণ করে ফেলতেছি, তাই না? কাকে বিশ্লেষণ করতেছি? তড়িৎ বিশ্লেষণ যারা আছে তাদেরকে। কারণ যারা তড়িৎ বিশ্লেষণ না, ওদেরকে তো তড়িৎ দিলে ওরা বিশ্লেষণ হবে না, তাই না? শুধু যারা তড়িৎ বিশ্লেষক, যেমন একটা এক্সাম্পল কি, সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, পটাশিয়াম ক্লোরাইড, অনেক কিছু, জিঙ্ক ক্লোরাইড, যেটাই হবে। হ্যাঁ, মোট কথা যাদেরকে কারেন্ট দিলে ওরা বিভক্ত হয়ে যায়, ওরা হচ্ছে তড়িৎ বিশ্লেষক। আর এই যে বিভক্ত হয়ে যাওয়ার ঘটনাটা, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। বুঝতে পারছি? এই যে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ, আর এই যে বিভক্ত হয়ে গেছে আয়নে, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ। হ্যাঁ, ওকে। এখন আমাদেরকে, হ্যাঁ, না না, হ্যাঁ, পুরা সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক পদার্থ। সোডিয়াম একটা, ক্লোরিন একটা, এটা না। এটা পুরাটা মিলে যে তড়িৎ বিশ্লেষক পদার্থ। আর এই যে পুরাটা ভেঙে গেছে, সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাসে বিভক্ত হয়ে গেছে, এই ঘটনাটাকে বলতেছি আমরা তড়িৎ বিশ্লেষণ। ওকে, এখন আমাদেরকে কোষ নিয়ে পড়তে হবে। কোষ বলতে কি, এটা আস্তে আস্তে আমরা বুঝবো। হ্যাঁ, আপাতত আমরা কোষ বলতে ব্যাটারিকে বলি, তাই না? ব্যাটারিকে কোষ বলি। ওকে, এরকম তড়িৎ কোষ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ বা বিশ্লেষণ কোষ বলা হয়, আর একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। এখানে দুইটা কাজ কিন্তু আলাদা। মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা এখন বলবো। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষক কোষ যেটা আছে না, বা বিশ্লেষণ কোষ, ওরা হচ্ছে তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। আমি আবারও বলতেছি, তড়িৎ বিশ্লেষক কোষ যেটা আছে, ওটা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে। আর আরেকটা কোষ পাওয়া যায়, তড়িৎ রাসায়নিক কোষ। রাসায়নিক কোষ কি করে? রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তি রূপান্তর করে। বুঝতে পারছি? এটা কেমনে মনে রাখবো? আমরা তড়িৎ রাসায়নিক কোষ দিয়ে মনে রাখবো, ওইটারটা মনে রাখবো না। কারণ ওইটারটা একটু ভেজাল আছে, এটা গুলাই ফেলি আমরা। আমরা মনে রাখবো তড়িৎ রাসায়নিক কোষ। আচ্ছা, এটার নাম তড়িৎ রাসায়নিক কোষ না? তার মানে এটা রাসায়নিক কোন শক্তির উপর কাজ করবে না। তার মানে এটা যদি রাসায়নিক শক্তির উপর কাজ করে, এটা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। আর এর আগেরটা কি হবে? তড়িৎ বিশ্লেষক কোষ কি হবে? এর উল্টাটা হবে, তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। বুঝতে পারছি? এই যে এখানে সংজ্ঞা লেখা আছে, তড়িৎ বিশ্লেষক কোষ কাকে বলে, তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে। যে কোষ তড়িৎ শক্তিকে ব্যবহার করে রাসায়নিক শক্তিতে পরিণত করা হয়, এই সেম কথাগুলো বলা আছে আর কি, সংজ্ঞা আকারে। বুঝতে পারছি? আচ্ছা, তড়িৎ শক্তিকে আমরা আইপি দ্বারা প্রকাশ করি, আর রাসায়নিক শক্তিকে ওপি দ্বারা প্রকাশ করি আর কি। হুম, এটা এটা জানা না জানা একই কথা। এটা এমনি বলার জন্য বলা আর কি। হুম, ওকে। তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষক। হ্যাঁ, কোথায় আইপি? এটা এটা তাহলে ভুল লিখছে। এটা ওপি হবে, এটা আইপি হবে। বুঝতে পারছি? দাঁড়া, হ্যাঁ, এই যে দেখ, আইপি কে তড়িৎ শক্তি দ্বারা প্রেজেন্ট করা হচ্ছে, আর ওপি কে রাসায়নিক শক্তি দ্বারা প্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে একটু ভুল আছে। হ্যাঁ, এটা ভুল। আচ্ছা, তড়িৎ বিশ্লেষক কোষ বা তড়িৎ রাসায়নিক কোষ যাই হোক না কেন, অ্যানোডে সর্বদা জারণ ঘটবে, ক্যাথোডে সর্বদা বিজারণ ঘটবে। তার মানে আমরা তড়িৎ বিশ্লেষক কোষ নিই, আর নতুবা তড়িৎ রাসায়নিক কোষ নিই। অ্যানোডে সবসময় জারণ ঘটবে, ক্যাথোডে সবসময় বিজারণ ঘটবে। এই জিনিস তুমি যত এডিট করো, যাই করো, এই জিনিস তুমি চেঞ্জ করতে পারবে না। এই জিনিস যদি চেঞ্জ করে দাও, তাহলে ফুল মেকানিজমটা জিরো, কিছুই কাজ করবে না। বুঝতে পারছি? অ্যানোডে জারণ হইতেই হবে।
ওকে, তাহলে আমরা দুইটা কোষ সম্পর্কে জানছি, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ, তাই না? তড়িৎ বিশ্লেষক কোষ কি করতেছে? তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করতেছে, তাই না? এখন তড়িৎ বিশ্লেষক কোষটা দেখতে কেমন, এটা খায় না পরে, এটা কিভাবে কাজ করে, এটা নিয়ে আমরা একটু দেখবো। হুম, ওকে। না, গ্যালভানিক সেল হচ্ছে পরেরটা। গ্যালভানিক সেল পরেরটা বললে ভুল হবে, গ্যালভানিক সেল হচ্ছে পরেরটার আপডেট ভার্সন, আমরা আসবো আস্তে আস্তে। হুম, তড়িৎ বিশ্লেষক কোষ, হ্যাঁ, তড়িৎ বিশ্লেষক কোষ কি করে? তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, তাই না? তাহলে তড়িৎ বিশ্লেষক কোষ কি করে? তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে। তার মানে আমরা দিব কি? তড়িৎ শক্তিটা দিব যে, তাই না? আমরা দিব যে তড়িৎ শক্তি, আমরা তো রাসায়নিক শক্তি এখানে দিতে পারতেছি না, তাই না? তাহলে ও তো তড়িৎ বিশ্লেষক কোষ, ও তড়িৎ শক্তিটাকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করবে। তাহলে এটাকে দেখতে গেলে কি করতে হবে? আমরা একটা পাত্র নিব, সুন্দর দেখে একটা পাত্র নিব, এখানে একটা অ্যানোড দণ্ড রাখবো, এখানে একটা ক্যাথোড দণ্ড রাখবো, বুঝতে পারছি? আর অ্যানোড দণ্ডটা একটা কি, আমি বলি এখানে একটা ব্যাপার আছে, আমরা কিন্তু অ্যানোড থেকে বিদ্যুৎ সৃষ্টি করতেছি না, তাই না? তড়িৎ রাসায়নিক কোষে কি হয় জানো? অ্যানোডে জিঙ্ক থাকে না, মনে আছে? জিঙ্কের এক্সাম্পলটা দিচ্ছি। জিঙ্ক কি করে? জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে এখানে চলে আসে, জিঙ্ক 2 প্লাস আকারে চলে, এরকম ক্রমাগত দুইটা ইলেকট্রন ছাড়তে ছাড়তে দুইটা ইলেকট্রন এবার প্রবাহিত হয়, তাই না? কিন্তু এই ক্ষেত্রে দেখ, এই ক্ষেত্রে কারেন্ট কিন্তু আমরা নিজেরাই দিচ্ছি, এখানে একটা ব্যাটারি লাগাইছি না? তো ব্যাটারি লাগাইছি মানে কি? কারেন্টটা আমরাই দিচ্ছি, তাই না? এই ক্ষেত্রে কারেন্ট এদিকেও যাবে, তার মানে কারেন্টটা এদিকে একটা যাবে, এদিকে একটা যাবে, তাই না? এদিকে ব্যাটারির পজিটিভ চার্জ গুলো যাবে, এদিকে ব্যাটারির নেগেটিভ চার্জ গুলো যাবে, তাই না? তাহলে এখানে যদি জিঙ্কের দণ্ড নিই আর জেডের দণ্ড নিই, জিঙ্ক আর কখনো ইলেকট্রন ছাড়বে? জিঙ্কে তো প্রয়োজন হচ্ছে না বিদ্যুৎটা ছাড়ার, তাই না? তাই মনে একটা কথা, তার মানে শর্টকাট কথা কি? শর্টকাট কথা হচ্ছে যদি আমরা নিজেরাই ব্যাটারি লাগাই দিই এখানে, আমরাই বিদ্যুৎ দিই, তখন অ্যানোড থেকে কোনো বিদ্যুৎ যাবে না, ক্যাথোডে কোনো মানে বিদ্যুৎ গ্রহণ করবে না, বুঝতে পারছি? আর যখন এখানে ব্যাটারির জায়গায় যদি আমরা একটা বাল্ব লাগাই দিতাম, তাহলে বাল্বটা তো জ্বলতে হবে, তাই না? তখন অ্যানোড কি করবে? বিদ্যুৎটা ছেড়ে দিবে, অ্যানোডের বিদ্যুৎ গুলা ক্যাথোড গ্রহণ করবে, ওই মেকানিজমটা কি। হুম, এই ক্ষেত্রে কি হ্যাঁ, এখন আমি বলি ব্যাটারি পজিটিভ সাইডটা কোন সাইডে রাখবো, নেগেটিভ সাইডটা কোন সাইডে রাখবো, এখন হচ্ছে মেন কথা হচ্ছে এটা। হুম, তার মানে আমরা বুঝতে পারছি যে এই দণ্ড, এই অ্যানোড দণ্ড আর ক্যাথোড দণ্ড, ওদের নিজেদের কোনো কাজ নেই, ওদেরকে দিয়ে আমরা করাচ্ছি এই মোমেন্টে। ওরা ওরা নিজেরা কখনো ইলেকট্রন ছাড়বে না, আবার ওর ইলেকট্রন ছাড়া ওর ইলেকট্রন ছাড়তেছে না, আবার ও কার ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? ওকে, তাহলে আমরা এখন ব্যাটারি লাগাইছি, এখন কথা হচ্ছে আমাদের পজিটিভ প্রান্ত কোথায় রাখবো? পজিটিভ প্রান্তটা এদিকে রাখলে কি হতো, নেগেটিভ প্রান্তটা এদিকে রাখলে কি হতো, তাই না? তাহলে তাহলে হইতো না, কেন হইতো না? কারণ আমরা কি বলছিলাম, অ্যানোডে সবসময় জারণ হইতে হবে, অ্যানোডে সবসময় জারণ হইতে হবে, আর ক্যাথোডে সবসময় কি হইতে হবে? বিজারণ হইতে হবে। তাহলে এখন দেখ, আমরা এই পাশে অ্যানোড না, আর এই পাশে ক্যাথোড, তাই তো? তার মানে এই পাশে ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগাইলাম, এই পাশে ব্যাটারির নেগেটিভ প্রান্ত লাগাইলাম, ব্যাটারির পজিটিভ চার্জগুলো এসে অ্যানোডে জমা হচ্ছে, ওকে, আর ব্যাটারির নেগেটিভ চার্জগুলো কিন্তু ক্যাথোডে জমা হচ্ছে, তাই না? এই ক্ষেত্রে ক্যাথোড চার্জ পেয়েছে কিন্তু ব্যাটারি থেকে, অ্যানোড থেকে পাই নাই, কারণ এখানে তো আমরাই চার্জ দিচ্ছি, এক্ষেত্রে অ্যানোড আর ক্যাথোড নিজেরা কোনো কাজ করবে না, আমরা যেটা দিচ্ছি ওরা ওরা সেটা করবে, বুঝতে পারছি? তা আমরা যেহেতু ব্যাটারি এভাবে লাগাইছি, আমরা আমাদের কারণে পজিটিভ চার্জ গুলো অ্যানোডে জমা হচ্ছে, আমাদের কারণে নেগেটিভ চার্জ গুলো ক্যাথোডে জমা হচ্ছে, ওকে। এখন পাত্রের মধ্যে যে দ্রবণটা নিচ্ছি, দ্রবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিলাম। কিসের দ্রবণ নিলাম? আর আমি কি বলছিলাম, দ্রবণে কখনো সোডিয়াম আর ক্লোরিন কখন সোডিয়াম ক্লোরাইড আকারে থাকে না, এটা থাকবে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস আকারে থাকবে, তাই না? আয়ন আকারে থাকবে। তাহলে এখন অনেকগুলো, এখানে তো একটা সোডিয়াম প্লাস আর একটা ক্লোরিন দেখানো হচ্ছে, কিন্তু আসলে তো সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস অনেকগুলো না, ওকে। এই যে মাইনাস, মাইনাস সবসময় কোথায় যাবে? পজিটিভের দিকে যাবে না? আর প্লাস সবসময় কোন দিকে যাবে? নেগেটিভ দিকে যাবে না? তাহলে ক্লোরিন মাইনাস গুলো এসে অ্যানোড দণ্ডের চারপাশে জমা হবে না? আর সোডিয়াম প্লাস গুলো এসে ক্যাথোড দণ্ডের চারপাশে জমা হবে না?
এখন ক্লোরিন মাইনাস আকারে আছে, সিএল মাইনাস আকারে আছে, হ্যাঁ, তো ও তো চাইবে যে নিরপেক্ষ হয়ে যেতে, তাই না, সিএল আকারে চলে আসতে, তাই না। আর এদিকে সোডিয়াম প্লাসটা সোডিয়াম প্লাস আকারে আছে, তো ও তো চাইবে নিরপেক্ষ হয়ে যেতে, সোডিয়াম আকারে চলে আসতে, তাই না। সত্য না? ওকে, কেমিস্ট্রিতে একটা জিনিস সবসময় মনে রাখবি, কেমিস্ট্রিতে আসলে মানে ব্যতিক্রম, তাই না। সোডিয়াম প্লাস আকার আছে কেন, সোডিয়াম প্লাস আকারে থাকে মানে ওর অষ্টকপূর্ণ আছে না। আর ক্লোরিন মাইনাস মানে কি, ওর অষ্টকপূর্ণ আছে না, ক্লোরিন মাইনাস। তো কেমিস্ট্রিতে একবার বলে যে কষ্ট পূর্ণ করার জন্য ওরা ইলেকট্রন ছেড়ে দেয় বা ইলেকট্রন গ্রহণ করে, আবার বলতেছে ওরা নিরপেক্ষ হওয়ার জন্য আবার সেম আগের মতন হয়ে যায়, তাই না। তো জিনিসটা হচ্ছে যে এটা মনে রাখবি কিভাবে, ধর সোডিয়াম নিরপেক্ষ আকারে আছে, সোডিয়াম আকারে আছে, হুম, সোডিয়াম আকারে আছে, তাহলে ও সোডিয়াম প্লাস হইতে যাবে, অষ্টকপূর্ণ হইতে যাবে। আর ও যদি অষ্টকপূর্ণ থাকে তখন ও সোডিয়াম হইতে যাবে। কেন করে, ওদের মাথায় ডিস্টার্ব আছে সেই জন্য। হুম। ওকে। হ্যাঁ, ক্যাথোডে অ্যানোডে যাবে, হ্যাঁ। হ্যাঁ, আসতেছি, সব আসতেছি। অ্যানোড দণ্ডটা জিঙ্কের হইতে পারে, ক্যাথোড দণ্ডটা কপার হইতে পারে। কিন্তু এক্ষেত্রে আমি কি বলছি, এক্ষেত্রে কিন্তু চার্জ বিদ্যুৎ আমরাই প্রবাহ করতেছি, আমরাই দিচ্ছি, তাহলে জিঙ্ক কোনো কাজ করবে না, কপারও কোনো কাজ করবে না। জাস্ট আমরা যে বিদ্যুৎটা দিচ্ছি এটা ওদের এই গায়ে এসে জমা হবে, যে এই যে ব্যাটারির পজিটিভ চার্জটা ওদের সাথে জিঙ্কের সাথে লাগাইছি না, ধর কথার কথা এটা জিঙ্কের দণ্ড, তাহলে পজিটিভ চার্জ গুলো জিঙ্কে এসে জমা হবে, জাস্ট জিঙ্ক কোনো ইলেকট্রন ছাড়বেও না, গ্রহণ করবে না, কারণ জিঙ্কের প্রয়োজন পড়ে না যেখানে বিদ্যুৎ প্রবাহ করার, কারণ বিদ্যুৎ আমরাই দিচ্ছি ব্যাটারি লাগাই। না, এক্ষেত্রে এই যে পানি থাকলে একরকম ঘটনা ঘটবে, পানি না থাকলে আরেক রকম ঘটনা ঘটবে, একটু পরেই আসতেছি, এই পরের স্লাইডটা এটা নিয়ে। হ্যাঁ, এই দ্রবণটাতে শুধু সোডিয়াম ক্লোরাইড আছে, কোনো পানি নেই, বুঝতে, পানি থাকলে কিন্তু আরেক রকম ঘটনা ঘটবে, আমি আসতেছি। হুম। তাহলে দেখ শুধু সোডিয়াম ক্লোরাইড আছে, তার মানে ক্লোরিন মাইনাস গুলো এসে অ্যানোড দণ্ডে জমা হবে, আর সোডিয়াম প্লাস গুলো এসে ক্যাথোড দণ্ডে জমা হবে চারপাশে, তাই না। তারপর সোডিয়াম প্লাস গুলা ও দেখতেছে ও একটা ইলেকট্রন গ্রহণ করে ফেলে সোডিয়াম পরিণত হয়ে যাচ্ছে, তাই না। আর ক্লোরিন মাইনাস হচ্ছে কি, একটা ইলেকট্রন দিয়ে ফেললে ও ক্লোরিনে পরিণত হয়ে যাচ্ছে, এক ক্লোরিন মাইনাস মানে কি, ওর মধ্যে একটা ইলেকট্রন বাড়তি আছে, তাই না। আর সোডিয়াম প্লাস মানে কি, ওর মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি আছে, তাই না। তাহলে সোডিয়াম প্লাস গুলা এখান থেকে জমাকৃত ইলেকট্রন গুলা একটা একটা নিয়ে সোডিয়ামে পরিণত হবে, সোডিয়ামে পরিণত হয়ে ক্যাথোড দণ্ডের চারপাশে জমা হবে আর কি, হ্যাঁ। আর ক্লোরিন গুলো কি করবে, ইলেকট্রন গুলো যেহেতু পজিটিভ চার্জ দেখছে, ইলেকট্রন গুলো দিয়ে দিবে, হ্যাঁ। তো ইলেকট্রন গুলো দিয়ে দিলে, এখন আমাকে বলতো, আমি বলছিলাম অ্যানোডে সবসময় জ্বালানো হয়, দেখতো অ্যানোডে জ্বালানো হয়েছে কিনা, ক্লোরিন ইলেকট্রন ছাড়ছে কিনা। আর ক্যাথোডে সবসময় বিজানো হয়, সোডিয়াম সবসময় ইলেকট্রন গ্রহণ করছে কিনা দেখতো, দেখছো, ঘুরে ফিরে অ্যানোডে জ্বালানো হবে, ক্যাথোডে বিজানো হবে। এখন তুই আমাকে ব্যাটারির নেগেটিভ প্রান্তটা যদি অ্যানোডের সাথে লাগাইতি, অ্যানোডে কি জ্বালানো হইতো, তাহলে কি হ্যাঁ। হুম, না, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, যেহেতু ব্যাটারি আমরা লাগাইছি, বিদ্যুৎটা প্রবাহ করতেছে আমরা, এখানে জিঙ্ক আর কপার কোনো কাজ করবে না, ওরা ওদের মতন থাকবে, জাস্ট আমাদের চার্জ গুলো এসে ওরা জমা রাখবে। বুঝতে পারছি। ওকে, তাহলে এখানে বিক্রিয়াটা কি করছে, এই বিক্রিয়াগুলো কিন্তু লিখতে জানতে হবে, দুইটা শর্টকাট বিক্রিয়া, এগুলো একদম শর্টকাট বিক্রিয়া, মানে ক্লাস 9-10 পড়ে আসছে যে এই বিক্রিয়াগুলো, হ্যাঁ। এখন দেখ অ্যানোডে কি করছে, এখানে দুইটা 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 দিয়ে হিসাব করছে, দুইটা দুইটা দিয়ে হিসাব করা লাগবে না, তুই একটা দিয়ে হিসাব করবি, হ্যাঁ। বেসিক বেসিক ট্রিক থাকলে তুই যেভাবে পারবি। এখানে ক্লোরিন মাইনাস, ইলেকট্রন আছে বাড়তি কয়টা, একটা না, সিএল এর উপর একটা বাড়তি না ক্লোরিনের উপর, তাহলে ও একটা দিয়ে দিবে, তাই না, একটা দিলে সিএল এ পরিণত হবে। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপার আছে, আমি ইচ্ছা করে তোকে ইয়াটা করছি, কারণ সবাই সেম প্রশ্ন কিভাবে বলছে যে এর দুইটা করার দরকার কি, একটা ক্লোরিন একটা ইলেকট্রন চাচ্ছে, তাই না। তাহলে এখানে এখানে দুই কেন লিখছি, এই দুইটা লিখছি কারণ কারণ ক্লোরিন যখন শুধু ক্লোরিনে পরিণত হবে, শুধু ক্লোরিনে পরিণত হবে, শুধু ক্লোরিনে পরিণত হলে কি ক্লোরিন শুধু সিএল আকারে থাকে নাকি সিএল টু আকারে থাকে, সিএল টু আকারে থাকে না। দ্বিপারমাণবিক অণু, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন গ্রুপ 17 এর মৌলগুলা মনে নেই, অক্সিজেন
নাইট্রোজেন। তাহলে সিএল যেহেতু একলা থাকতে পারে না, সিএল টু আকারে থাকে, তার মানে এখানে 2 লাগাই দিতে হবে না সমতাকরণ করার জন্য। তো দুইটা, তার মানে একটা ক্লোরিন যদি একটা ইলেকট্রন চলে যায়, দুইটা ক্লোরিন দুইটা করে ইলেকট্রন ছাড়বে, সিএল টু তে পরিণত হবে, শেষ। আর যেহেতু ক্লোরিন দুইটা করে যাচ্ছে, তার মানে এখন সোডিয়াম একটা দুইটা করে দাও, তাহলে দেখতে সুন্দর লাগতেছে জিনিসটা, ব্যাপারটা এমন আর কি, তাই না? তাহলে দুইটা সোডিয়াম প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2n এতে পরিণত হবে। তাহলে সামগ্রিক বিক্রিয়াটা এভাবে লেখা যায় যে 2Cl মাইনাস প্লাস, সামগ্রিক বিক্রিয়া কেমনে লিখতে হয় জানোস তো? এই পাশের গুলা, এই ডান পাশের গুলা এক সাইডে লিখতে হয়, আর বাম পাশের গুলা এক সাইডে লিখতে হয়। হুম। তো বাম শুধু ইলেকট্রন গুলাকে বাদ দিয়ে, হুম। তাহলে দুইটা ক্লোরিন মাইনাস আর 2 সোডিয়াম প্লাস থেকে একটা ক্লোরিন তৈরি হচ্ছে, দুইটা Cl2 তৈরি হচ্ছে, আর 2 মোল সোডিয়াম তৈরি হচ্ছে। বুঝতে পারছি? আর এখানে সোডিয়াম প্লাস দ্বারা কি বোঝাচ্ছে আর ক্লোরিন মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে শুধু এটা বলা আছে। সোডিয়াম প্লাস দ্বারা বোঝাচ্ছে এখানে একটা ইলেকট্রনের অভাব আছে, আর ক্লোরিন মাইনাস দ্বারা বোঝাচ্ছে এখানে একটা ইলেকট্রনের আধিক্য আছে। বুঝতে পারছি? তো ব্যাখ্যা আমরা জানি অ্যানোডে সর্বদা জারণ ঘটবে এবং ইলেকট্রন ছাড়ন ঘটবে সোডিয়াম প্লাস এবং ক্লোরিনের মধ্যে, ক্লোরিন মাইনাস ইলেকট্রন ছেড়ে দেওয়ার সক্ষমতা আছে। ওই আমি যা বলছি, মানে ক্লোরিন মাইনাস গুলো এখানে অ্যানোডের ইলেকট্রন ছেড়ে দিছে, আর সোডিয়াম প্লাস গুলো ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করছে। এই কথাগুলো এখানে সব লেখা আছে। হুম। তড়িৎ রাসায়নিক কোষ যদিও এখনো পড়াই নেই, আচ্ছা তড়িৎ রাসায়নিক কোষটা পড়ায় আমি আবার এই স্লাইডে আসতেছি। হুম। যেহেতু তড়িৎ বিশ্লেষণ কোষ পড়াই দিচ্ছি, এখানে একটা জিনিস খেয়াল করতো, অ্যানোডে পজিটিভ চার্জ এসে জমা হচ্ছে আর ক্যাথোডে নেগেটিভ চার্জ এসে জমা হচ্ছে না ব্যাটারি থেকে, আর অ্যানোডটা মোটা হচ্ছে না, কারণ অ্যানোডের চারপাশে এসে ক্লোরিন জমা হচ্ছে, সিএল মাইনাস গুলা, সিএল গুলো জমা হচ্ছে, আর ক্যাথোডের চারপাশে এসে সোডিয়াম গুলো জমা হচ্ছে। তার মানে অ্যানোডও মোটা হচ্ছে, ক্যাথোডও কি মোটা হচ্ছে। কিন্তু তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে কি হয় দেখি। এখন হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। হুম। তড়িৎ রাসায়নিক কোষে যাওয়ার আগে তুমি একটা প্রশ্ন করছো যে পানি থাকলে কি হতো। হুম। সোডিয়াম ক্লোরাইড যদি পানির মধ্যে মিশ্রণ থাকতো তখন কি হতো? আচ্ছা আমাকে একটা মেসেজ দিছে তো একজন, এটাকে রিপ্লাই দিই। আচ্ছা, তাহলে হচ্ছে এখন পানি থাকলে কি হতো, তাই না? পানি থাকলে মানে কি, এই যে এখানে যে দ্রবণটা নিছি, এই দ্রবণটা শুধু সোডিয়াম ক্লোরাইডের না, দ্রবণটা হচ্ছে পানির মধ্যে সোডিয়াম ক্লোরাইড, মানে পানির মধ্যে লবণ মিশাইছি। হ্যাঁ। এখন পানির মধ্যে যেহেতু লবণ মিশাইছি, তার মানে পানি যেহেতু H2O, হ্যাঁ, আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, তার মানে এখানে কি শুধু সোডিয়াম ক্লোরাইডের আয়ন পাওয়া যাবে, মানে সোডিয়াম প্লাস আর Cl মাইনাস পাওয়া যাবে, নাকি সোডিয়াম প্লাস Cl মাইনাস OH প্লাস OH মাইনাস H প্লাস চারটা পাওয়া যাবে না একসাথে? কারণ পানিকে ভাঙলে H প্লাস আর OH মাইনাস পাওয়া যায়, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি ঘটবে? এই ক্ষেত্রে কিন্তু তিনটা ঘটনা ঘটতে পারে। হুম। একটা হচ্ছে যে তড়িৎ রাসায়নিক সারির উপর ভিত্তি করে একটা ঘটনা ঘটবে, আরেকটা হচ্ছে যে তোর দ্রবণের ঘনমাত্রার উপর ভিত্তি করে আরেক রকম ঘটনা ঘটবে, আর যদি তড়িৎ দ্বারের প্রকৃতির উপর ভিত্তি করে তখন আরেক রকম ঘটনা ঘটবে। হুম। ওকে। তাহলে এখন কথা হচ্ছে যে কে অ্যানোডে যাবে আর ক্যাথোডে যাবে তা মূলত তিনটে বিষয়ের উপর নির্ভর করে। কে অ্যানোডে যাবে আর কে ক্যাথোডে যাবে। কেন অ্যানোড ক্যাথোড নিয়ে কেন রেস লাগছে দেখি বলতো, অ্যানোড ক্যাথোড কে অ্যানোডে যাবে কে ক্যাথোডে যাবে, মানে এটা নিয়ে রেস লাগার কি আছে দেখি বল। চার্জ দিচ্ছস না সেটা না, এক্ষেত্রে তো একটু দাঁড়া, আমি গ্রাফিক্স পেনটা লাগাই, দেখতে হবে একটু দাঁড়া। এ দেখ, আমরা প্রতিযোগিতা কখন করি? যখন আমাদের কম্পিটিটর আসে, তাই না? যখন সিঙ্গেল ছিলাম তখন তো আমার প্রতিযোগিতা কারোর সাথে করার নেই, তখন কি তো এটা যদি অ্যানোড দণ্ড হয় আর এটা যদি ক্যাথোড দণ্ড হয়, ছিল শুধু সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, তাই না? ছিল শুধু সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস। তো ক্লোরিন মাইনাস গুলো অ্যানোডে যেত আর সোডিয়াম প্লাস গুলো ক্যাথোডে যেত, তাই না? খুব ইজি, কোনো কম্পিটিটর নাই তাদের। কিন্তু এখন হয়েছে কি, এখন হয়েছে যে অ্যানোড ক্যাথোডটা আছে ঠিকই, অ্যানোড ক্যাথোড আছে ঠিকই, অ্যানোড দণ্ড আর ক্যাথোড দণ্ড, কিন্তু এখন আয়ন আকারে, যেটা পানির মধ্যে না, তার মানে সোডিয়াম প্লাস আর Cl মাইনাস তো আগে থেকেই আছে, এখন পানি যেহেতু যুক্ত হয়েছে তার মানে পানির H প্লাস OH মাইনাস। এখন তুমি বলো H প্লাস, H প্লাসও তুমি বুঝতেছো যে অ্যানোডে যাবে, সোডিয়াম প্লাসও বুঝতেছো অ্যানোডে যাবে, তাই না? কারণ ওরা প্লাস, ওরা
সরি উল্টা বলছি, H প্লাস আর সোডিয়াম প্লাস হচ্ছে ক্যাথোডে যাবে, তাই না? কারণ ক্যাথোডে আমরা নেগেটিভ চার্জগুলো এসে জমা হচ্ছে, এই যে ক্যাথোডে নেগেটিভ চার্জগুলো এসে জমা হচ্ছে। তাহলে এখন কম্পিটিটর চলে আসে, সোডিয়াম প্লাসের কম্পিটিটর চলে আসে হাইড্রোজেন প্লাস, আর Cl মাইনাসের কম্পিটিটর চলে আসে OH মাইনাস, তাই না? চলে আসে না? একটু বুঝছিস কিনা বল, একটু বুঝলে এখন আমাকে বল। H প্লাস আগে যাবে ক্যাথোডে নাকি সোডিয়াম প্লাস আগে যাবে, কিংবা ক্লোরিন মাইনাস আগে যাবে অ্যানোডে নাকি OH মাইনাস আগে যাবে অ্যানোডে, এটা নিয়ে হচ্ছে যে রেস। না এই ক্ষেত্রে একটু বুদ্ধি খাটাইতে হবে। হুম, আমরা আসতেছি। এখন দেখ, আগে OH যাবে বলছিস না, এটা ঠিক আছে, কিন্তু আমরা সক্রিয়তা সিরিজটা কিভাবে হিসাব করতে হবে এটা একটু খেয়াল রাখতে হবে। হুম, ওকে। তার মানে এই যে কে অ্যানোডে যাবে আর কে ক্যাথোডে যাবে তা মূলত তিনটি বিষয়ের উপর নির্ভর করে: তড়িৎ রাসায়নিক সারি, দ্রবণের ঘনমাত্রা, তড়িতের প্রকৃতি। প্রথমে আমরা শিখবো তড়িৎ রাসায়নিক সারির উপর। হুম, তড়িৎ রাসায়নিক সারি আমরা কালকে কি পড়ে, লিলি কে কেনা মেগাবার এদের জন্য ফিরে নিয়ে শোনা পাবে হাই কুলাঙ্গার হাজি আজ পিটাবে আমায়, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ। ক্যাটায়নের ক্ষেত্রে আমরা দেখছি যত উপরে থাকবে জারণ বিভব তত বেশি হবে, যত নিচে থাকবে জারণ বিভব তত কম হবে, তাই না? সোডিয়াম প্লাস আর হাইড্রোজেন প্লাস দুইটা ক্যাটায়ন, এই দুইটার মধ্যে দেখা যাচ্ছে লিলি কে কেনা, তার মানে সোডিয়াম প্লাস তো শুরুতেই চলে আসে, লিলি কে কেনা 4 নম্বরে চলে আসে, তার মানে সোডিয়াম প্লাস অবশ্যই হাইড্রোজেন প্লাস থেকে বেশি, তাই না? তার মানে সোডিয়াম প্লাসের জারণ বিভব বেশি, বিজারণ বিভব কম, তাই না? আর হাইড্রোজেন প্লাসের জারণ বিভব কম, আর জারণ বিভব কম হলে তার মানে বিজারণ বিভব বেশি। বলছি না যত উপর থেকে নিচে নামতেছে তত জারণ বিভব কমতেছে, কিন্তু বিজারণ বিভব আবার বাড়তেছে, উল্টা ঘটনা ঘটে না? ওকে, তাহলে এখন আমাদের বল, সোডিয়াম প্লাস ক্যাথোডে যায় না, ক্যাথোডে কি জারণ হয় না বিজারণ হয়? ক্যাথোডে বিজারণ হয়, তার মানে সোডিয়াম প্লাস আর হাইড্রোজেন প্লাসের মধ্যে আমরা কি জারণ বিভব চেক করব নাকি বিজারণ বিভব চেক করব? ক্যাথোডে কি হয়? ভেরি গুড। তার মানে আমরা যেহেতু আমরা জানি সোডিয়াম প্লাস আর হাইড্রোজেন প্লাস এই তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে, তড়িৎ রাসায়নিক কোষ বলতে তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে ক্যাথোডে যাচ্ছে, ক্যাটায়ন গুলো ক্যাথোডে যায় তড়িৎ বিশ্লেষক কোষের ক্ষেত্রে, যেহেতু আমরা ব্যাটারির নেগেটিভ প্রান্তটা ক্যাথোডে যুক্ত করছি, তাই না? তাহলে ক্যাথোডে বিজারণ ঘটে, তো বিজারণ ঘটলে আমরা বিজারণ বিভবের মান চেক করবো, আমরা জারণ বিভবের মান কেন চেক করবো? কিন্তু তোকে কিন্তু কোথাও বিজারণ বিভবের মান দেওয়া নাই, দিছিল কোথাও? তোকে যে সক্রিয়তা সিরিজটা পড়াইছি এটা জারণ বিভবের সিরিজ, তাই না? কিন্তু তোকে আমরা এটাও বলে দিছিলাম যে জারণ বিভব সিরিজ হলো যত উপর থেকে নিচে নামতেছে জারণ বিভব কমতেছে, কিন্তু আবার বিজারণ বিভব বাড়তেছে, তাই না? জারণ বিভবের মান থাকলে তুই বিজারণ বিভবের মান জানো, জারণ বিভবের মানের সাথে মাইনাস লাগিয়ে দিলে বিজারণ বিভব হয়ে যায়, ঠিক না? জাস্ট একেবারে উল্টা। তাহলে এই ক্ষেত্রে আমাদের বিজারণ বিভব বেশি কার? হাইড্রোজেন প্লাসের বিজারণ বিভব বেশি, সোডিয়াম প্লাসের না। তাহলে বিজারণ বিভব যেহেতু হাইড্রোজেন প্লাসের বেশি, তাহলে হাইড্রোজেন প্লাস ক্যাথোডে এসে জমা হবে, না সোডিয়াম প্লাস। বুঝতে পারছি? অ্যানায়নের ক্ষেত্রে, অ্যানায়নের ক্ষেত্রে জাস্ট উল্টা ঘটনা ঘটবে, তাই না? ভেরি গুড। আমরা কিন্তু অ্যানায়নের একটা সিরিজ দিছি, সক্রিয়তা সিরিজ। ওখানে আমরা দেখছি যে ওখানে আবার উল্টা, উপর থেকে নিচে নামলে জারণ বিভব কমতো, সরি জারণ বিভব বাড়তো, আর নিচ থেকে উপর উঠলে জারণ বিভব কমতো, তাই না? যেহেতু যেহেতু উপর থেকে নিচে জারণ বিভব বাড়ে, অ্যানায়নের ক্ষেত্রে উল্টা না, উপর থেকে নিচে জারণ বিভব বাড়ে, তার মানে বিজারণ বিভব কমে, তাই তো? এই ক্ষেত্রে আমাদের বিজারণ বিভব তো লাগতেছে না, কারণ অ্যানোডে কি হয়? জারণ হয়, তার মানে আমরা জারণ বিভবটা দেখলে হচ্ছে, তো সিরিজ থেকে দেখা যাচ্ছে ক্লোরিন মাইনাসের জারণ বিভব হচ্ছে কম, ওএইচ মাইনাসের জারণ বিভব হচ্ছে বেশি। এটা কালকে গত ক্লাসে পড়াইছি কেমনে, কেমনে Cl মাইনাস ওএইচ মাইনাস উপরে না নিচে, এগুলো সিরিজটা দেখলে বুঝবি, হ্যাঁ? তাহলে এখানে দেখা যাচ্ছে ওএইচ মাইনাসের জারণ বিভবটা বেশি, তাহলে কি ওএইচ মাইনাসটা এসে আগে জমা হবে। তার মানে এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক সারির উপর ভিত্তি করে। এবার হচ্ছে দ্রবণের ঘনমাত্রার উপর ভিত্তি করলে তখন আরেক রকম ঘটনা ঘটে। হুম, এটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা। তার মানে রেসে রেসে জিতছে কে? আগেটাতে রেসে জিতছে কে? হাইড্রোজেন আয়ন জিতছে, আর ওইদিকে জিতছে কে? ওএইচ, ওএইচ আয়ন, তাই না? ওএইচ মাইনাস। কিন্তু এখন উল্টা হয়ে যাবে যদি আমরা দ্রবণের ঘনমাত্রা একটু চেঞ্জ করে দিই।
দ্রবণে কোনো এক বিশেষ আয়নের ঘনমাত্রা বেশি থাকলে সেই আয়নটি চার্জ মুক্ত হওয়ার প্রবণতা অন্যান্য আয়নের তুলনায় অধিক থাকে। কেন? দেখা যায় সাধারণ অবস্থায় একটি পাত্রে সোডিয়াম ক্লোরাইড ও পানির মিশ্রণকে তড়িৎ বিশ্লেষণ করলে সোডিয়াম প্লাস H প্লাস OH মাইনাস Cl মাইনাস পাওয়া যায়, তাই না? এবং তড়িৎ রাসায়নিক সারি অনুযায়ী OH মাইনাসের জারণ বিভব Cl মাইনাস অপেক্ষা বেশি হওয়ার কারণে ইহা তাড়াতাড়ি চার্জ মুক্ত হয়ে অ্যানোডে চলে যায়, তাই না? এটা হচ্ছে আগের ঘটনা। কিন্তু এখন যদি আমরা সোডিয়াম ক্লোরাইড, ঘন সোডিয়াম ক্লোরাইড নিই, ঘন সোডিয়াম ক্লোরাইড মানে কি? তার মানে ক্লোরিনের ঘনমাত্রাটা বেশি হবে। ঘন ঘন না, ঘনতে উপাদান বেশি না, তার মানে এখন সোডিয়াম ক্লোরিন অনেক পরিমাণে আছে তুলনামূলকভাবে আগের থেকে। তার মানে নেওয়া হলে ক্লোরিনের ঘনমাত্রা অধিক হওয়ার কারণে ইহার চার্জ মুক্ত হওয়ার প্রবণতা OH মাইনাস অপেক্ষা বেশি হয়ে থাকবে, মানে তখন ওর বেশি হয়ে যাবে আবার। ফলে OH মাইনাসের পরিবর্তে এক্ষেত্রে ক্লোরিন অ্যানোডের আগে যাবে, অংশগ্রহণ করবে। বুঝতে পারছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলবে তড়িৎ বিশ্লেষণ কোষে দ্রবণের ঘনমাত্রার উপর ভিত্তি করে কোষ রাখো, তখন কি ঘটবে দেখাও। তো তুমি দ্রবণের ঘনমাত্রার উপর ভিত্তি করলে এটা হবে, আর তোমাকে যদি বলে তড়িৎ রাসায়নিক সারির উপর ভিত্তি করে রাখো তাহলে আগেরটা হবে। বুঝতে পারছি? আনসার কিন্তু এক এক ক্ষেত্রে এক একটা হয়েছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, দ্রবণের ঘনমাত্রার ক্ষেত্রে অ্যানায়ন যেটা আছে, অ্যানায়নটা চেঞ্জ হয়ে যায়। আগে ওয়েস্ট মাইনাস আগে যেত, এখন ক্লোরিন মাইনাস যাচ্ছে, কিন্তু ক্যাটায়ন কিন্তু আগেরটাই আছে, এখন হাইড্রোজেন প্লাসই ক্যাথোডে যাবে। এই ক্ষেত্রে দ্রবণের ঘনমাত্রার ক্ষেত্রে ক্যাটায়নটা কোনো চেঞ্জ হয় না, এটা জাস্ট মনে রাখতে হবে, শুধু অ্যানায়নটা চেঞ্জ হবে। বুঝতে পারছি? এবার কি করবো? এবার 3 নাম্বার প্রসেস হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতির উপর ভিত্তি করে। তড়িৎদ্বারের প্রকৃতিতে কি হয়? ক্যাটায়ন চেঞ্জ হয় কিন্তু অ্যানায়নটা আগের মতন থাকে। ক্যাটায়ন আগের মতন মানে কি, OH মাইনাসের সক্রিয়তা বেশি না ক্লোরিন থেকে, তাহলে OH মাইনাসই অ্যানোডে যাবে, ওই আগের নর্মাল ঘটনা যেটা সেটাই ঘটবে। হ্যাঁ, কিন্তু ক্যাটায়নটা চেঞ্জ হবে তড়িৎদ্বার প্রকৃতির উপর ভিত্তি করে। তড়িৎদ্বার প্রকৃতি মানে কি, এই যে অ্যানোড দণ্ড আছে না, ক্যাথোড দণ্ড আছে না, ধর ক্যাথোড দণ্ডটা যদি প্লাটিনামের নিই, শুনতেছস? আচ্ছা, ক্যাথোড দণ্ডটা যদি প্লাটিনামের নিই তখন আগের ঘটনাটা ঘটবে, হাইড্রোজেন প্লাসটা আগে যাবে। কারণ হ্যাঁ, এমনিতে হাইড্রোজেন প্লাস আগে যায়। কিন্তু ক্যাথোডটা যদি কোনো কারণে মার্কারি করে দিই, Hg করে দিই, তখন Hg প্রতি সোডিয়াম প্লাসের একটা আলাদা আকর্ষণ আছে, তখন সোডিয়াম প্লাসটা Hg থেকে জমা হবে আগে ক্যাথোড দণ্ডটা। এক্ষেত্রে অ্যানোড দণ্ড কিন্তু আমরা চেঞ্জ করবো না। বুঝতে পারছি? জাস্ট এই স্টেপগুলো জাস্ট মুখস্থ করে ফেলতে হবে, আর কিছুই না। কখন কি ঘটে পড়া কিন্তু একদম ইজি না? ওকে, এবার হচ্ছে এটা একটু ইম্পর্টেন্ট কম, এই জিনিসটা এইচএসসির জন্য, কিন্তু অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, তাই একেবারে পড়াই দিই। ওকে, এই জায়গাটা কিন্তু একটু কনফিউজ ক্রিয়েট করবে কারণ তুই পরিমাণগত রসায়ন এখনো পড়স নাই। পরিমাণগত রসায়ন মানে থার্ড চ্যাপ্টার যেটা শুরু করছিলাম, ওটা তো এখন সিলেবাসে নাই দেখে আর পড়াচ্ছি না। ওইটা পড়লে এটা আর কনফিউজ হইতো না। তাও আমি পরে দিয়ে যাই, কিছু হবে না। দেখ, জাস্ট মুখস্থ করতে হবে, যা বলতেছি জাস্ট দেখ। হ্যাঁ, তিন ধরনের বিশেষ পরিবাহিতা রয়েছে। ওকে, কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, আরেকটা হচ্ছে তুল্য পরিবাহিতা, আর একটা হচ্ছে মোলার পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতাকে, এটা কে না, এটা কাপ্পা। কাপ্পা মানে কি, একটু ব্যাকা ভাবে কে লিখতে হয়, এভাবে লিখতে হয়, ওই আমার কলম কয়, এই যে এভাবে লিখতে হয়। হ্যাঁ, এভাবে না, একটু ব্যাকা ভাবে, এটাকে বলা হয় কাপ্পা। এটাকে কি বলা হয়? কাপ্পা। আর তুল্য পরিবাহিতাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটা তো একদম ইজি। আর মোলার পরিবাহিতাকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, আচ্ছা, ফিজিক্সে আপেক্ষিক রোধটা পড়ে থাকার কথা। আপেক্ষিক রোধ আমরা একটা সূত্র জানি, রোধের একটা সূত্র জানি, আর সমান রো এল বাই এ, তাই না? তার মানে রো সমান হচ্ছে আর ইন্টু এ বাই এল। তার মানে এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহী হচ্ছে আপেক্ষিক রোধকে আমরা রো দ্বারা প্রকাশ করি। তার মানে একক হচ্ছে ওহম মিটার বা কি বলে, হ্যাঁ ওহম মিটার। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। ওকে, আর আপেক্ষিক রোধ কিন্তু কখনো চেঞ্জ হয় না, এটা যেমন আছে তেমনই থাকে। আপেক্ষিক রোধ
কোনো কিছুর উপর চেঞ্জ করা না। যেমন এই তারটার দৈর্ঘ্য এতটুকু ছিল, এবার কেটে অর্ধেক করে ফেলছি, কিন্তু কেটে অর্ধেক করে ফেলার পর এটারও রোধ আপেক্ষিক রোধ রয়ে আছে, এটারও আপেক্ষিক রোধ রয়ে আছে, তাই না? কারণ এই দুইটা তো সেম তারের অংশ। হ্যাঁ, তো তারটা হচ্ছে কপারের নিচে, তো কপারের আপেক্ষিক রোধ সবসময় সেম থাকবে। এটা কাটি 2 ভাগ কর আর 3 ভাগ কর, এটা চেঞ্জ হবে না। হুম, আপেক্ষিক আপেক্ষিক রোধ তাহলে বুঝছস। এখন হচ্ছে যে আমরা 3টা পরিবাহিতা পড়ছিলাম, তাই না? আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা। এই 3টা নিয়ে ম্যাথ করতে হবে আমাদের। তো এই 3টা নিয়ে ম্যাথ করার আগে এই 3টা নিয়ে সূত্র দাঁড় করাবো। হুম, আপেক্ষিক পরিবাহিতাটা কি জানোস? আপেক্ষিক পরিবাহিতা হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত রাশি। আপেক্ষিক রোধ যদি রো হয়, তাহলে আপেক্ষিক পরিবাহিতা 1/ρ হবে না? বিপরীত রাশি না? তাহলে এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। এটা কি আপেক্ষিক পরিবাহিতা? এই যে, তাহলে রো রো সূত্র জানে আমরা কি জানি? আর ইন্টু এ বাই এল। তার মানে ওভারঅল এভাবে যদি কাটাছিটা করি, কাটাছিটা করলে একটা সূত্র দাঁড় করাতে পারতেছি। আপেক্ষিক আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা সমান হচ্ছে এল বাই আর ইন্টু এ, তাই না? এল বাই আর ইন্টু এ। তাহলে সূত্র এটাও বসাইতে পারোস, বা আরেকটা সূত্র আছে আপেক্ষিক পরিবাহিতার। কোনো কারণে এল বাই এর একটা সেল ধ্রুবক বা কোষ ধ্রুবক আছে। হুম, আমি বলি, এল বাই এ কে বলা হচ্ছে সেল ধ্রুবক বা কোষ ধ্রুবক। ধ্রুবক মানে কি? কনস্ট্যান্ট না? তার মানে এল বাই এল এর মানটা সবসময় কি একটা ধ্রুবক মান, সবসময় কি একটা কনস্ট্যান্ট মান। এই মানটা সরাসরি প্রশ্নে দেওয়া থাকে, আর এই মানটা প্রশ্ন যদি সরাসরি দেওয়া না থাকে, আলাদা আলাদা এল এর মান এ এর মান দেওয়া থাকে, তখন তুই আলাদা আলাদা মান বসাই করবি, এল বাই আর ইন্টু এ। আর যদি এল ডিভাইড বাই এর একটা কনস্ট্যান্টের মান দেওয়া যায়, ধর কথায় কথা প্রশ্নে বলছে যে সেল ধ্রুবকের মান হচ্ছে এত, তো তুমি তো জানো সেল ধ্রুবক মানে, সেল ধ্রুবক মানে হচ্ছে এল বাই এর মান দিয়ে দিছে, তাই না? হ্যাঁ, শুধু নিচে আর দিয়ে গুণ করতে হবে, নিচে, কারণ আরটা কিন্তু নিচে, তাই না? হুম, তো এখন এল বাই এ, এখানে এ মেকানিজম এল আর এ কোনটা সেটা হচ্ছে কথা। এল হচ্ছে যে একটা তড়িৎদ্বার থেকে আরেকটা তড়িৎদ্বারের দূরত্ব, ওকে? আর এই দুইটা তড়িৎদ্বারের মাঝখানে যে ক্ষেত্রফলটা আছে এটা হচ্ছে এ। তাহলে ক্লিয়ার কিনা বলতো? আর কাপ্পার একক হচ্ছে ওহম মিটার ইনভার্স 1, এটা তো বোঝা যাচ্ছে। রোর একক যদি ওহম মিটার হয়, তাহলে 1/ওহম মিটার মানে কি? ওহম মিটার ইনভার্স 1 না? বুঝাতে পারছি আশা করি। তার মানে আপেক্ষিক পরিবাহিতা জেনে গেছি। আমাদের আরো দুই ধরনের পরিবাহিতা আছে, একটা হচ্ছে যে তুল্য পরিবাহিতা, আর একটা হচ্ছে মোলার পরিবাহিতা, তাই না? এখন তুল্য পরিবাহিতা বুঝার আগে আর মোলার পরিবাহিতা বুঝার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিস বুঝতে হবে। হুম, এই জায়গায় পরিমাণগত রসায়ন পরশ নাই, তো তবে সমস্যা হবে না, কারণ আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি আপাতত, যেটা কাজে লাগবে। তো আমাদেরকে ওই দুইটা পরিবাহিতা জানার আগে আমাদেরকে 3টা জিনিস জানতে হবে: তুল্য ভর কি, মোলার আয়তন কি, তুল্য আয়তন কি। হ্যাঁ, ওকে, তুল্য ভরটা কি? তুল্য ভরটা হচ্ছে যে আণবিক ভরকে যদি তুল্য সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে তুল্য ভর পাবা। আণবিক ভরকে যদি তুল্য সংখ্যা দিয়ে ভাগ করো, এক্সাম্পল কি? সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর কিভাবে বের করবো? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98 না? 98 গিয়ে যদি সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা দিয়ে ভাগ করো, তুল্য সংখ্যা 2টা কেমনে জানছি? সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টা আছে? তাহলে সেজন্য 2, তুল্য সংখ্যা 2। মানে হ্যাঁ, মানে এসিডের ক্ষেত্রে এসিড কয়টা H প্লাস দান করতেছে জলীয় দ্রবণে সেটা হিসাব করব, আর ক্ষারের ক্ষেত্রে কয়টা OH মাইনাস দান করতেছে সেটা হিসাব করব তুল্য সংখ্যা হিসাব করার সময়। বুঝতে পারছি? সালফিউরিক অ্যাসিড জলীয় দ্রবণ 2টা H প্লাস দান করবে না, সেই জন্য ওর আণবিক ভরকে 98 কে তুল্য সংখ্যা 2 দিয়ে ভাগ করলে যেটা পাইছি 49, 49টা হচ্ছে তুল্য ভর, ওকে? আর এসিএল এর তুল্য ভর কত হবে? এসিএল এর এমন আণবিক ভর হচ্ছে 36.5, এটাকে 1 দিয়ে ভাগ করলে 36.5 ই থাকে, তাহলে এটা হচ্ছে 36.5 হচ্ছে তুল্য ভর। তাহলে তার মানে তুল্য ভর জিনিসটা কি বুঝতে পারছি? আর মোলার আয়তন তো ভাই বাচ্চাকালের পড়া, বাচ্চাকালের পড়া মানে কি? তুই কি পড়ছস না? অক্সিজেনের ভর, O2 এর ভর 32 গ্রাম না? আর এই 32 গ্রামটাই 1 মোল না? হ্যাঁ, আমরা কি বলছিলাম? এক মোল সমান হচ্ছে যে ওর যে প্রাকৃতিক আণবিক ভর বা পারমাণবিক ভরটা হচ্ছে ওর 1 মোল সমান, বলছিলাম না? যেমন লিথিয়ামের ভর কত? লিথিয়ামের ভর হচ্ছে 6 না? 6, তার মানে 6 সমান 1 মোল। আবার O2 কিন্তু অণু, তাই না? কারণ
32। তাহলে 32 হলে তার মানে 1 মোল অণু বলতে হবে, এই ক্ষেত্রে কি বলতে হবে 1 মোল অণু, কারণ O2 না, O2 দুইটা পরমাণু মিলে হয়েছে না 1 মোল অণু। আর এই ক্ষেত্রে বলতে হবে লিথিয়ামের ক্ষেত্রে 1 মোল পরমাণু। এই জিনিসটা জাস্ট খেয়াল রাখতে হবে। কিন্তু 1 মোল সমান কত এটা তো বুঝতে পারছো তাই না? ওদের প্রকৃত আণবিক ভর বা পারমাণবিক ভরটা হচ্ছে ওদের 1 মোল সমান। তার মানে এখন 1 মোল দ্রবণের আয়তনকে মোলার আয়তন বলে। মানে 1 মোল পরিমাণ যে দ্রবণটাতে আছে ওই দ্রবণটার আয়তন কতটুকু সেটা বের করতে পারলে আমরা মোলার আয়তন পেয়ে যাব। এক্সাম্পল কি? প্রশ্নে বলতেছে যে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আয়তন 1.5 লিটার। তাহলে ওর মোলার আয়তন বের করো। তাহলে মোলার আয়তন কত হবে? 1 মোল পরিমাণ যে আয়তনে থাকবে সেটাই মোলার আয়তন, তাই না? এখন 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড, এটা কি সালফিউরিক অ্যাসিডের 1 মোল নাকি হাফ? হাফ না? কারণ সালফিউরিক অ্যাসিডের 1 মোল হইতে গেলে 98 গ্রাম হইতে হবে না? কারণ সালফিউরিক অ্যাসিডের প্রকৃত আণবিক ভর কত? 98 না? তাহলে 49 গ্রাম আছে 1.5 লিটার, তার মানে 98 গ্রাম কত লিটার থাকবে? 3 লিটারে থাকবে না? অঙ্কটা এখানে করানো হয় না আর কি, 2 দিয়ে গুণ করলেই তো হবে তাই না? 98 গ্রাম থাকবে 3 লিটার, এই 3 লিটারটা হচ্ছে মোলার আয়তন। আর মোলার আয়তনকে ভি, না মোলার আয়তনকে না, মোলার আয়তন তো বুঝতে পারছো, এরপর হচ্ছে তুল্য আয়তন। এরপর কি বুঝতে হবে? তুল্য আয়তন, তুল্য ভর যে আয়তনে বিদ্যমান থাকে তাহলে তুল্য আয়তন। তুল্য ভর তো বুঝাই দিয়ে আসছি, ওরা প্রকৃত আণবিক ভরকে যদি আমরা ওর তুল্য সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে তুল্য ভরটা পেয়ে যাই, তাই না? আর এই তুল্য ভরটা যে আয়তনের মধ্যে বিদ্যমান ওই আয়তনটা হচ্ছে তুল্য আয়তন, তুল্য আয়তন। তাহলে তুল্য ভর যে আয়তনে বিদ্যমান থাকে তাকে তুল্য আয়তন বলে। যেমন 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের আয়তন বলে দিছে 2 লিটার। এখন তোমাকে প্রশ্ন করছে যে ওর তুল্য আয়তন কত? এখন তুমি দেখছো 98 গ্রাম, 98 গ্রাম মানে কি? 98 গ্রাম তো সালফিউরিক অ্যাসিড প্রকৃত ভর, তাই না? প্রকৃত আণবিক ভর, তাই না? এটা তো তুল্য ভর না। ওর তুল্য ভর কত? 98 ডিভাইড বাই 2 হবে না? তাহলে 49 গ্রাম। তাহলে তো 98 গ্রাম যদি 2 লিটারে থাকে তাহলে 49 গ্রাম থাকবে 1 লিটারে, কারণ হাফ হয়ে যাচ্ছে, তাই না? কারণ 98 অর্ধেক তো 49, তাই না? 98 থাকে 2 লিটার, তার মানে 49 থাকে কত? 1 লিটারে। এই 1 লিটার হচ্ছে তুল্য আয়তন। তার এই তিনটা জিনিস বুঝতে হবে, কারণ আমাদের এবার বুঝতে হবে তুল্য পরিবাহিতা কি আর মোলার পরিবাহিতা কি। এই দুইটা জিনিস বোঝার জন্য আমাদেরকে এই তিনটা জিনিস বোঝা লাগে। হ্যাঁ, মোট কথা 1 মোল যে 98 গ্রাম, এটা 1 মোল সমান না? এটা যে আয়তনে থাকবে এক্ষেত্রে দুই দুই হ্যাঁ, হ্যাঁ বলতেছি, হ্যাঁ আবার বলতেছি, দেখ 98 গ্রাম মানে কি 1 মোল না? 1 মোল যে আয়তনে থাকবে সেটা হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তনটা বুঝাই বলতে পারছি? তার মানে এক্ষেত্রে 2 লিটার হচ্ছে মোলার আয়তন তার। ওকে? আর তুল্য আয়তন কাকে বলতেছে? তুল্য ভর যে আয়তনে থাকে, তুল্য ভর। আর তুল্য ভর আমরা কিভাবে বের করি ভাইয়া? তুল্য ভর বের করি যে ওর প্রকৃত আণবিক ভর যেটা সেটাকে আমরা তুল্য সংখ্যা দিয়ে ভাগ করি। তো তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে সালফিউরিক অ্যাসিড তুল্য সংখ্যা কত? S2 না? S2 আছে না? তাহলে 2 না? তাহলে 49। এটা হচ্ছে তুল্য ভর, এটা ওর কি? তুল্য ভর। আর এই তুল্য ভরটা যে আয়তনে থাকবে সেটাও তুল্য আয়তন হবে, তাই না? এখন আমাদেরকে তো একটা ক্লু দিয়ে দিছে যে 98 গ্রাম থাকে 2 লিটারে, তাহলে 49 গ্রাম কয় লিটারে থাকে সেটা বের করলে ফেললে তুল্য আয়তন বেড়ে যাচ্ছে। আর এখানে খেয়াল রাখতে হবে তুল্য আয়তনকে আমরা ভি ইকুইভ্যালেন্ট দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, আর মোলার আয়তনকে আমরা ভি মোলার দিয়ে প্রকাশ করি। এই যেমন এই ক্ষেত্রে আমি বলছিলাম মোলার আয়তন 2 লিটার আর তুল্য আয়তন 1 লিটার। বুঝতে পারছি? এখন একটা অঙ্ক করবো, এই একটা অঙ্ক করে, আচ্ছা একটা অঙ্ক আমরা কেমনে করবো? আমাদের কাছে তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতা বুঝতে হবে। এই দুইটার জন্যই তো এত কাহিনী করে আসছি, তাই না? তুল্য পরিবাহিতার সূত্র হচ্ছে যে কাপ্পা ইন্টু তুল্য আয়তন। এবার বুঝতে পারছি তুল্য আয়তন কেন পড়া এসছে এখন। কাপ্পা মানে কি? ওই যে তড়িৎ, কাপ্পা কি ছিল? আপেক্ষিক পরিবাহিতা, যেটা প্রথমে শিখে আসছি, ওয়ান বাই রো, ওয়ান বাই রো, কিংবা হচ্ছে এল ডিভাইড বাই আর ইন্টু এ, মনে নেই? ওই কাপ্পা ইন্টু ভি ইকুইভ্যালেন্ট, ভি ইকুইভ্যালেন্ট মানে কি? তুল্য আয়তন। ওই যেটা একটু আগে শিখাইছি তুল্য আয়তন কি। আর আপেক্ষিক তুল্য পরিবাহিতার এককটা একটু মুখস্থ রাখতে হবে, এককগুলো আসলে বুঝার কিছু নেই, মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এককটা কোথায় গেল? এই যে তুল্য পরিবাহিতার একক হচ্ছে যে
ওহম মিটার ইনভার্স 1 ইনটু সেন্টিমিটার কিউব পার গ্রাম ইকুইভ্যালেন্ট। না না, এটা হচ্ছে পার পার পার। হ্যাঁ, ওহম মিটার ইনভার্স 1 ইনটু সেন্টিমিটার কিউব পার গ্রাম ইকুইভ্যালেন্ট। কারণ কেন গ্রাম ইকুইভ্যালেন্ট সেন্টিমিটার কিউব গ্রাম ইকুইভ্যালেন্ট সূত্রটা এই এককটা কার, এই এককটা হচ্ছে তুল্য আয়তনের একক। আমরা কি জানি কাপ্পার একক কি, ওহম মিটার ইনভার্স 1 না, ওহম মিটার ইনভার্স 1 না, তাহলে ওহম মিটার ইনভার্স 1 ইনটু তুল্য আয়তনের এককটা হবে না, আর তুল্য আয়তনের একক কি সেন্টিমিটার কিউব ডিভাইড বাই গ্রাম ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছি? আর মোলার পরিবাহিতাকেই, মোলার পরিবাহিতা হচ্ছে কাপ্পা ইনটু মোলার আয়তন। এবার বুঝাইতে পারছি মোলার আয়তনটা কেন বুঝে আসছি। মোলার আয়তন, আর মোলার আয়তনের সূত্র কি, মোলার আয়তন ভি মোলারের একক, মোলার আয়তনের একক হচ্ছে সেন্টিমিটার কিউব পার মোল, তার মানে পুরা মিউর একক মানে মোলার পরিবাহিতার একক কি হবে, ওহম মিটার ইনভার্স 1 ইনটু সেন্টিমিটার কিউব পার মোল। জিনিসটা বুঝতে পারছি? মানে এবার এই তিনটা ফর্মুলা আমরা এক জায়গায় লিখলাম আর কি। এবার একটা অঙ্ক করবো, একটা অঙ্ক করলেই হবে, একটা অঙ্ক পারলে এই টাইপের যত ম্যাথ আছে সবগুলো পারবি। হুম, এটা এক বিষয়ের অঙ্ক, এইচএসসি তে এরকম অঙ্ক দেয় না। হ্যাঁ, আর একদম ইজি অঙ্ক দেখবি। দেখ বলতেছে কি 3.5 সেন্টিমিটার স্কয়ার কার্যকর ক্ষেত্রফল, তার মানে ক্ষেত্রফল দিয়ে দিছে না, এ, তার মানে এ দিয়ে দিছে, এটা লিখে ফেলো, এ দিয়ে দিছে। তা হচ্ছে যে ক্ষেত্রফল এবং এত সেন্টিমিটার পারস্পরিক দূরত্বে, তার মানে এল দিয়ে দিছে না। হ্যাঁ, রাখা দুইটি তড়িতারের মধ্যে এত মোলার ঘনমাত্রা দিয়ে দিছে, ঠিক আছে, এস, ঘনমাত্রাকে এস দ্বারা প্রকাশ করে। হ্যাঁ, সারফেস দ্রবণ রাখলে সৃষ্টিতে বৈদ্যুতিক রোধ, রোধ দিয়ে দিছে না, আর দিয়ে দিছে না, পাওয়া যায়। তাহলে দ্রবণটি আপেক্ষিক তুল্য আর মোলার পরিবাহিতা নির্ণয় করো। ওই তিনটা এক এক মানে 3 in 1 আর কি, বুঝছিস নাই? যাতে একটা অঙ্ক করলে তিনটা সূত্র দিয়ে ম্যাথ করে ফেলতে পারোস। তাহলে প্রথমে আমরা কি শিখছিলাম, আপেক্ষিক পরিবাহিতা শিখছিলাম, তাই না? তো আপেক্ষিক পরিবাহিতার সময় আমরা কি জানছিলাম, 1/ρ, কাপ্পা ইজ ইকুয়াল 1/ρ, তাই না? আর 1/ρ এর জন্য আমরা কি জানি, এল ডিভাইড বাই আর এ, এল ডিভাইড বাই আর এ না। তাহলে আমরা কি করবো, জাস্ট মানগুলা বসাই দিব। আরেকটা কাজ, আরেকটা কাজ করতে পারি, আগে রোর মানটা বের করে ফেলো, রোর মানটা জানি আর এ ডিভাইড বাই এল না, কারণ আর ইকুয়াল রো ইনটু এল বাই এ। তো এখান থেকে রোর মানটা বের করে ফেললে তারপর 1/ρ বসাই দিবা আর কি, শেষ। আর এখানে রোর মানটা সেন্টিমিটার রাখছে, এ দেখ মিটার, দূরত্বের একক সেন্টিমিটারে দেওয়া আছে, ক্ষেত্রফল একক সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে রোধের মানটাও, আপেক্ষিক রোধের মানটাও সেন্টিমিটারে বের করার সমস্যা নাই, তাই না? কিন্তু আপেক্ষিক পরিবাহিতা বের করার সময় এটা তো মিটারে বের করতে হবে, ওহম মিটার ইনভার্স 1 না। তাহলে আপেক্ষিক রোধের যে সেন্টিমিটারে মানটা পেয়েছে এটাকে 10^2 দিয়ে গুণ করে দিলে এটা মিটারে চলে আসে। হ্যাঁ, তাহলে 1 ডিভাইড বাই আপেক্ষিক রোধের মানটা এবার মিটারে লেখো আর কি, এটা ইনটু 10^2, তাহলে মিটারের আনসার চলে আসে। তার মানে এটা হচ্ছে কি আপেক্ষিক পরিবাহিতা বের হয়ে গেছে, তাই না? এখন হচ্ছে তুল্য পরিবাহিতা বের করতে হবে। তুল্য পরিবাহিতার সূত্র কি জানছি, কাপ্পা ইনটু ভি ইকুইভ্যালেন্ট। ভি ইকুইভ্যালেন্ট কি ছিল, তুল্য আয়তন ছিল না। ওকে, এখানে কাপ্পার মান তো তুমি অলরেডি পেয়ে গেছো, এই যে এটাই কাপ্পার মান না। তার মানে এখন তোমার বি ইকুইভ্যালেন্টের মান বের করা লাগবে একদম বেসিক থেকে। বি ইকুইভ্যালেন্ট আমরা কি জানি, আস্তে আস্তে আসো, মানে দুম করে আসার চেষ্টা করবো না, বেসিক ঠিক থাকলে অটোমেটিক পারবা। বি ইকুইভ্যালেন্ট মানে কি, তুল্য আয়তন না। তুল্য আয়তন কি ছিল, তুল্যভর যে আয়তনে থাকে সেটা তুল্য আয়তন। তাহলে তুল্যভরটা কোন আয়তন আছে সেটা বের করতে হবে আমাদের। সেটা বের করার জন্য আমাদেরকে দেখতে ঘনমাত্রা দিয়ে দিচ্ছে কিনা সালফিউরিক অ্যাসিডের, 0.5 মোলার। 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড দ্বারা কি বোঝায়, 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড এটা দ্বারা কি বোঝাচ্ছে দেখি বলতো। এটা দ্বারা বোঝাচ্ছে না 1 লিটার দ্রবণে 0.5 মোল সালফিউরিক অ্যাসিড আছে, তাই না? সালফিউরিক অ্যাসিড আছে, কারণ ঘনমাত্রা সূত্র কি বলে, 1 লিটার দ্রবণে যত মোল দ্রব দ্রবীভূত থাকে সেটাই ঘনমাত্রা, তাই না? তাহলে 1 লিটার আছে 0.5 মোল। ওকে, 0.5 মোল সালফিউরিক অ্যাসিড মানে কি 49 গ্রাম না? খেয়াল করতো, 1 মোল সমান যদি 98 গ্রাম হয়, হ্যাঁ, 1 মোলার অর্ধেক মানে কি 0.5 না, তার মানে 49 গ্রাম না? 49 গ্রামটা কি তুল্যভর কিনা খেয়াল করতো, সালফিউরিক অ্যাসিডের তুল্যভর এটাই না? এই তুল্যভরটা আছে কত লিটারে, 1 লিটারে না? তাহলে এটাই কি তুল্য আয়তন না?
শেষ, তুল্য আয়তন বেড়ে গেছে 1 লিটার, তাহলে কাপ্পার সাথে 1 গুণ করো, সেটাই আনসার। তাহলে কাপ্পার মান যেটাই সেটাই আনসার, বুঝতে পারছি? 1 গুণ করছি, একদম ক্লিয়ার হয়ে বুঝছস কিনা বল। এর সাথে সাথে দেখে ফেলিস আমি পড়াবার পর, নাহলে ভুলে যাবি। এবার হচ্ছে মোলার পরিবাহিতা, মোলার পরিবাহিতা তো ভাই আরো ইজি। কাপ্পার সাথে ভি মোলার গুণ করো। ভি মোলার মানে কি? ভি মোলার মানে হচ্ছে যে 1 মোল যে ইয়াতে থাকে, যে আয়তনে থাকে, তাই না? তো 0.5 আছে 1 লিটারে, 1 লিটারে, তাহলে 1 মোল থাকবে কত লিটারে? 2 লিটারে না? 2 লিটার, তার মানে 2 লিটার হচ্ছে মোলার আয়তন। এটা হচ্ছে ভি মোলার, এটা হচ্ছে ভি মোলার। তো এবার কাপ্পার সাথে 2 লিটার গুণ করে দাও, শেষ আনসার। বুঝতে পারছি? এটা হচ্ছে বেসিক ছিল, এটা বেসিক হলো ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক কিন্তু একদম ইজি, একদম ইজি না? হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে 1 গুণ করতে বলছে না, এটাকে আমরা 1 না গুণ করে 1000 গুণ করবো। কেন বলো তো? 1 লিটার সমান 1000 সেন্টিমিটার না? হ্যাঁ, কারণ এককটা সেন্টিমিটার কিউব পার গ্রাম ইকুইভ্যালেন্ট না? সেন্টিমিটার কিউব পার গ্রাম ইকুইভ্যালেন্ট না? সেই জন্য লিটারটাকে তো লিটার লাগতে পারবি না, সেন্টিমিটার কিউবে নিতে হবে। বুঝতে পারছি? সেন্টিমিটার নেওয়ার জন্য লিটারকে 1000 দিয়ে গুণ করতে হবে আর কি। হুম, ঠিক সেম ভাবে মোলার পরিবাহিতার ক্ষেত্রে সেম, 2 গুণ করতে পারবি না, গুণ করতে হবে কত? 2000 গুণ করতে হবে, সেন্টিমিটার কিউব আছে যে। আর কোনো কারণ যদি মন চাচ্ছে যে ধর এটাকে হুদাই সেন্টিমিটারে নেওয়ার দরকার নাই, লিটার দিয়ে করে বলবো, তাহলে এখানে এককটা চেঞ্জ করে দাও, এখানে সেন্টিমিটার কিউব না বসাই লিটার বসাই দাও, লিটার পার মোল। মানে বেসিক ঠিক বেসিক ঠিক থাকলে যে কোনো ভাবে করে দিয়ে আসতে পারবে, বুঝছিস নাই? কারণ এখানে এককে সেন্টিমিটার আছে বলে তো তুমি এটাকে সেন্টিমিটার কনভার্ট করতেছো, এটা তো দরকার ছিল না। তুমি সেন্টিমিটার জায়গায় লিটার লিখে দাও, শেষ। তাহলে এটা গেল, আরেকটা অঙ্ক আছে, আরেকটা অঙ্ক, এটা বাড়ির কাজ, যেহেতু বড় অঙ্কটা দেখা দিচ্ছে, এটা ছোট অঙ্কটা পারার কথা। হ্যাঁ, এটা হোমওয়ার্ক, হোমওয়ার্ক। ওকে, তারপর হচ্ছে যে 47 মিনিট পড়াইছে, তুই বলছিস 1 ঘন্টা পড়াইতে, তাই লাস্ট আর একটা টপিক পড়াই দিই। হ্যাঁ, ওকে। ভোল্ট মিটার আর ভোল্টা মিটার, হ্যাঁ, এখানে পার্থক্য দুইটা বুঝতে হবে, একটা হচ্ছে ভোল্ট মিটার, একটা হচ্ছে ভোল্টা মিটার। তো ভোল্ট মিটার কি? এটা তো ছোটবেলা থেকে পড়ে আসছো, দুই প্রান্তের বিয়োগ পার্থক্য যে যন্ত্র দ্বারা মাপা হয় সেটাই ভোল্ট মিটার, তাই না? আর ভোল্টা মিটার কি জানোস? ভোল্টা মিটার ফুল কপ খেয়ে যাবি। ভোল্টা মিটার কোনো মেশিনই না। এই যে আমরা এতক্ষণ একটা পাত্র ইউজ করতেছি না, এই যে নীল কালার একটা পাত্র ইউজ করতেছি না সবসময়, এই নীল কালার পাত্রটাকে বলা হয় ভোল্টা মিটার। তো তার মানে তড়িৎ বিশ্লেষণ এই চ্যাপ্টারের ক্ষেত্রে ভোল্টা মিটার বলতে কাকে বুঝবো? এই পাত্রটাকে বুঝবো ভোল্টা মিটার। হুম, তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণে আমরা এখন ফ্যারাডের সূত্রে আসবো। এখন থেকে হচ্ছে চ্যাপ্টারের মাত্র ঢুকা শুরু করবো আর কি। হুম, অঙ্ক টঙ্ক এই চ্যাপ্টারে এতক্ষণ হচ্ছে এই চ্যাপ্টারের ট্রেলার, ট্রেলার বলতে এতক্ষণ তোকে আমি গড়ে তুলছি, যে বিল্ড আপ করছি তোকে এতক্ষণ, গত ক্লাসে আজকে ক্লাসে যা যা পড়াইছি না, এই নলেজ গুলাকে কাজে লাগে, এবার পরবর্তী জিনিসগুলো করতে হবে। তাহলে তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত রাশিমালা আছে, তড়িৎ প্রবাহ, এগুলো তো বাচ্চাদের পড়া। একটা কারেন্ট দিয়ে I সমান কিউ বাই টি, এটা ফিজিক্সে পড়ছিস না? I সমান কিউ বাই টি। কোনো পরিবাহীর মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়, ওই পরিবাহী তড়িৎ প্রবাহ বলে আর কি ওটাকে, ঠিক না? মানে 1 সেকেন্ডে যে পরিমাণ চার্জ প্রবাহিত হচ্ছে ওটাই তড়িৎ প্রবাহ মান। আরেকটা বস্তু হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। ধর এটা একটা বস্তু, হুম, এই বস্তুর মধ্যে মোট কত চার্জ আছে সেটা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। এটা কিভাবে বের করবো? এটা বের করার সূত্র হচ্ছে এক্স ইন্টু ই। এটা বের করার সূত্র কি? এক্স ইন্টু ই। ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻⁹ কুলম্ব না? ইলেকট্রনের চার্জ কেন হিসাব করা হচ্ছে, প্রোটনের চার্জ কেন হিসাব করা হচ্ছে না? কারণ একমাত্র ইলেকট্রনই তো প্রবাহিত হয়, প্রোটন কি প্রবাহিত হয়? প্রোটন তো নিউক্লিয়াসের ভিতর থাকে, তাই না? তো এই এক্স বলতেছি। হ্যাঁ, আর এই পদার্থটা, এই বস্তুটা কি অনেকগুলো পদার্থ দ্বারা গঠিত, অণু পরমাণু দ্বারা গঠিত না? তো অণু পরমাণু নিউক্লিয়াসে না প্রোটন থাকবে? প্রোটন কি বাইরে থাকে নাকি? ইলেকট্রন না বাইরে থাকে, কক্ষপথে থাকে, তাই ইলেকট্রনটা হিসাব করতে হবে না?
প্রোটন হিসাব করে লাভ কি? তাহলে এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর এক্স হচ্ছে চার্জ বা কণার সংখ্যা, এই বস্তুটাতে কতটা অণু আছে বা কতটা পরমাণু আছে। এখানে একটা ব্যাপার আছে, চার্জের কোয়ান্টাম কখনো দশমিকে হয় না, দশমিকে মান আসে না। কেন? এক্স এর মান কখনো দশমিক আসে না। তোমার এই বস্তুটার মধ্যে বেশি হলে 5টা পরমাণু থাকতে পারে, কিন্তু 5.5 পরমাণু থাকবে এমন কি হয়? 5.2 পরমাণু আছে, পরমাণু আবার 5.2 কেমনে হয়, তাই না? পূর্ণ সংখ্যা হবে, তো পূর্ণ সংখ্যার সাথে ইলেকট্রন গুণ করলে টোটাল যে চার্জ সেটা চার্জের কোয়ান্টাম, বস্তুটার মোট চার্জ কতটুকু আছে বস্তুটার ভিতর, বুঝতে পারছি? ধর বস্তুটার মধ্যে 4টা ইলেকট্রন আছে, হ্যাঁ, তাহলে 4 ইন্টু 1.6 ইন্টু 10⁻9 করলাম, তার মানে 10⁻90 করলাম, এটাই টোটাল বস্তুটার চার্জ। আর ছোটবেলাতে একটা পড়া পড়ে আসে অ্যাভোগাড্রো সংখ্যা, তাই না? 1 মোল সমান হচ্ছে 6.02 × 10⁻23 টি সংখ্যক কণা। কণা বলতে কি, যদি আগে 1 মোল পরমাণু বলি তাহলে এতটি পরমাণু, 1 মোল অণু বললে তাহলে এতটি অণু। যেমন 1 মোল হাইড্রোজেন বলতে কি বুঝি, 6.02 × 10⁻23 সংখ্যক হাইড্রোজেন পরমাণু, তাই না? ওকে, এখন হচ্ছে আমরা 1 ফ্যারাডে সমান কি বুঝাই? হ্যাঁ, 1 মোল ইলেকট্রনের চার্জকে 1 ফ্যারাডে বলে। 1 মোল ইলেকট্রনের চার্জকে কি বলতেছি আমরা? এখন একটা ইলেকট্রনের চার্জ তো 1.6, কোথায় গেল? একটা ইলেকট্রনের চার্জ কত? 1.6 × 10⁻19 কুলম্ব, তাই না? তাহলে 1 মোল মানে কি 6.02 × 10⁻23 সংখ্যক ইনটু 1.6 × 10⁻19 কুলম্ব। তাহলে এই মানটা আসে যে 96,368 কুলম্ব। হ্যাঁ, এটা অনেকটা, প্রায় 96,500 কুলম্বের সমান না? এই না, যখন তুমি একদম সবগুলা মিলে হিসাব করতেছো তখন ছোট একটা পার্থক্য তো তুমি স্কিপ করতেই পারো, ছোট একটা ভুল। হুম, তো 96,368 কুলম্বকে আমরা 96,500 কুলম্ব লিখবো, বুঝতে পারছি? এটাকে আমরা 96,500 কুলম্ব লিখবো, তার মানে আমরা কি দাঁড়ালো, 1 ফ্যারাডের সমান 96,500 কুলম্ব। জিনিসটা বুঝতে পারছি? আর তড়িৎ বিভব কি, এটা তো ফিজিক্সের পড়া। অসীম দূরত্ব থেকে একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই তড়িৎ বিভব, তাই না? তাহলে বি সমান W/Q না? এগুলো তো ফিজিক্সের পড়া, হালকা একদম বাচ্চাদের ফিজিক্সের পড়া। হ্যাঁ, আর মেডিকেলের জন্য একটু ইম্পর্টেন্ট আছে, মেডিকেল অ্যাডমিশন যারা দিবে, সোডিয়াম ক্লোরাইডের যে সম্পৃক্ত গাঢ় জলীয় দ্রবণ আছে না, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, ওটাকে ব্রাইন বলা হয়। এটাকে কি বলা হয়? আর সমুদ্রের পানিকে গাঢ় করলে ব্রাইন তৈরি করা হয়। তুই যদি সমুদ্র পানিকে উত্তপ্ত তাপ দেস, এটা অটোমেটিক সোডিয়াম ক্লোরাইড গুলো গাঢ় হয়ে যাবে, ঠিক আছে? ঘন ঘন হয়ে যাবে না? তুই যদি দুধ বেশিক্ষণ চাল দিস, দুধটা ঘন হয়ে যায় না? তো সমুদ্রের পানিতে তো থাকে সোডিয়াম ক্লোরাইড, লবণাক্ত না সমুদ্রের পানি? তাহলে তুই তাপ দিলে ঘন হয়ে যাবে না? ঘন হয়ে গেলে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ সৃষ্টি হবে না? তাহলে ওই সমুদ্রের পানিকে গাঢ় করলে ব্রাইন তৈরি করা হয়। হ্যাঁ, তো ব্রাইনের ক্ষেত্রে কি হয়, আমরা কি বলছিলাম না, নর্মালি অ্যানোডে কি বলে, পানির মধ্যে যদি সোডিয়াম ক্লোরাইড থাকে, ওখানে OH মাইনাস আর ক্লোরিন মাইনাসের মধ্যে OH মাইনাস হচ্ছে আগে অ্যানোডে যায়, তাই না? কিন্তু এটা গাঢ় সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয়েছে না, তো গাঢ় সোডিয়াম ক্লোরাইড নিলে আগে যাবে কে? Cl মাইনাসটা আগে যাবে না? ওই যে একটু আগে পড়ে আসছে না, দ্রবণের ঘনমাত্রার উপর ভিত্তি করে আরেক রকম কাহিনী হয়। তাহলে ব্রাইনে কি কাহিনী হয় এটা আবার লেখা আছে আর কি, সেম কাহিনীটা যেটা পড়ে আসছো। তাহলে আজকে হচ্ছে আমাদের লাস্ট স্লাইড, সেটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। হুম, আমরা গত ক্লাসে পড়ছিলাম যে তড়িৎ বিশ্লেষণগুলোর ক্ষেত্রে আমাদের ইয়ার সূত্র খাটে না, ওহমের সূত্র খাটে না, তাই না? আমাদের এখানে ফ্যারাডের সূত্র খাটে। এখানে ফ্যারাডের সূত্র কি সেটা আজকে থেকে হচ্ছে শুরু। হুম, তাহলে তড়িৎ বিশ্লেষণ ফ্যারাডের সূত্র, ফ্যারাডে কি বলতেছে, তড়িৎ বিশ্লেষণের সময়, বিশ্লেষণ মানে কি, এই যে সোডিয়াম ক্লোরাইড গুলো সোডিয়াম প্লাস আর Cl মাইনাস বিভক্ত হয়ে যাচ্ছে সেটা। হুম, বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারের সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোন তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ কত হবে, এটা প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। আশা করি কিছু বুঝছ নাই, তাই না? ওকে, কিছু না বুঝলে এখন দেখ, আসলে কত ইজি একটা কথা বলছি, খুব ইজি একটা কথা বলছি। এটা ব্যাটারি না, এটা অ্যানোড না, এটা ক্যাথোড না?
ব্যাটারির পজিটিভ চার্জটা অ্যানোডের সাথে, পজিটিভ প্রান্তটা অ্যানোডের সাথে যুক্ত করছি আর নেগেটিভ প্রান্তটা ক্যাথোডের সাথে যুক্ত করছি, তাই না? ব্যাটারির পজিটিভ চার্জগুলো অ্যানোডের সাথে জমা হচ্ছে না, আর ব্যাটারির নেগেটিভ চার্জগুলো ক্যাথোডের সাথে জমা হচ্ছে না। এই ক্ষেত্রে অ্যানোড ক্যাথোড নিজে কোনো কাজ করবে না, কারণ এই ক্ষেত্রে ব্যাটারি আমরা লাগাই দিচ্ছি, তাই না? আমরা অ্যানোডে পজিটিভ চার্জ জমাইছে অনেকগুলো আর ক্যাথোডে নেগেটিভ চার্জগুলো জমাইছে। তো এখানে যদি সোডিয়াম ক্লোরাইডে একটা দ্রবণ থাকে, সোডিয়াম প্লাসগুলো ক্যাথোডে যাবে না আর ক্লোরিন মাইনাসগুলো অ্যানোডে যাবে না। এখন তুমি আমাকে বলো, এখানে তিনটা, কথার কথা এখানে চিত্র অনুসারে এখানে তিনটা চার্জ জমা হয়েছে বলে তিনটা ক্লোরিন মাইনাস এসে এখানে জমা হয়েছে, তাই না? আর এখানে তিনটা মাইনাস চার্জ এসে জমা হয়েছে বলে এখানে তিনটা সোডিয়াম প্লাস এসে জমা হয়েছে। কথা সত্য? কথা সত্য। এখানে যদি চারটা প্লাস জমাইতো, চারটা সিএল মাইনাস আসতো না? এখানে চারটা মাইনাস হলে চারটা সোডিয়াম প্লাস আসতো না? তার মানে যত চার্জের পরিমাণ বাড়তেছে এখানে জমে যাওয়া জিনিসটা বাড়তেছে না? সোডিয়াম প্লাস জমতেছে না, অথবা ক্লোরিন মাইনাস জমতেছে, তাই না? জমে যাওয়া জিনিসটা বাড়তেছে না? জমে গেলে ওর আশেপাশে যদি ক্লোরিন জমা হয়, এই অ্যানোডের চারপাশে যদি ক্লোরিন জমা হয়, অ্যানোডের ভরটা বেড়ে যাবে না? তার মানে চার্জের পরিমাণ যত বাড়তেছে এখানে জমা হওয়ার ভর তত বাড়তেছে, তাই না? মোটাও হচ্ছে। তার মানে চার্জের পরিমাণ বাড়াবে কেমনে? আমরা কারেন্টের প্রবাহ বাড়া মানে তো চার্জের প্রবাহ বাড়া, তাই না? কারণ আমরা কি জানি আই সমান কিউ বাই টি না? তো এখানে যদি টিটাকে কথার কথা কনস্ট্যান্ট ধরে নেস, ধরো 1 সেকেন্ড হিসাব করতেছ আর কি, 1 সেকেন্ডে কতটুকু কারেন্ট পাওয়া হয়েছে, হ্যাঁ, তাহলে টিটা যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে আই সমানুপাতিক কিউ হয়ে যাচ্ছে না? তাহলে কিউ বাড়লে আই বাড়লে কিউ বাড়ে না? তার মানে কি জানা গেল? তড়িৎ প্রবাহ বাড়লে যত তড়িৎ প্রবাহ বাড়বে তত জমা হওয়া ভরটা বাড়বে, এটাই বলছে ফ্যারাডের সূত্র। আর কিছু বলা নেই, বুঝতে পারছি? এই যে এবার করে দেখ, তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎ দ্বারা সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ বলতে বোঝাচ্ছে এই যে জমা হচ্ছে এটাকে রাসায়নিক বিক্রিয়ার সাথে তুলনা করছে আর কি, হ্যাঁ, রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোন তড়িৎ দ্বারা সঞ্চিত, মানে কতটুকু জমা হচ্ছে একটা তড়িৎ দ্বারে, হ্যাঁ, বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের সমানুপাতিক। একটা পজিটিভ হলে একটা ক্লোরিন জমা হবে, একটা নেগেটিভ হলে একটা সোডিয়াম প্লাস জমা হবে, বুঝতে পারছি? এক্ষেত্রে একটু বুদ্ধি খাটাইতে হবে আর কি। এখানে যদি সোডিয়াম প্লাসের জায়গায় জিঙ্ক 2 প্লাস থাকতো তখন কি হতো? জিঙ্ক 2 প্লাস থাকলে জিঙ্ক 2 প্লাস দুইটা ইলেকট্রন, একটা জিঙ্ক 2 প্লাস গ্রহণ করবে না, কারণ ও তো দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে। তখন ওভাবে হিসাব করতে হবে আর কি। ধর এখানে সোডিয়াম প্লাসের জায়গায় জিঙ্ক 2 প্লাস আছে, তো জিঙ্ক 2 প্লাস মানে কি ওর মধ্যে দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে না? তাহলে এখানে যে জমা হইলো ক্যাথোডে যে অনেকগুলো নেগেটিভ জমা হইলো, একটা জিঙ্ক 2 প্লাস তো দুইটা ইলেকট্রনকে নিবে, কারণ ও দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে। ওভাবে হিসাব করতে হবে আর কি। হুম, তাহলে দেখ সূত্র কি দাঁড়াইলো যে কিউ বাড়লে ডাব্লিউ বাড়ে। ডাব্লিউ বলতে কি বোঝাচ্ছে? তড়িৎ দ্বারা জমা হওয়া ভর, হ্যাঁ, কারণ আমরা আমরা কি জানছি আই বাড়লে কিউ বাড়ে, তাহলে কিউ বাড়লে আবার ডাব্লিউ বাড়ে, তাই না? তাহলে ডাব্লিউ সমানুপাতিক কিউ বলতে পারি না? এটা হ্যাঁ, ডাব্লিউ সমানুপাতিক তুই আইও বলতে পারোস, ডাব্লিউ সমানুপাতিক কিউ বলতে পারোস, হ্যাঁ, কিন্তু আমরা এর পরবর্তী যে ম্যাথ গুলা করবো এই ম্যাথ গুলো এটা এই সূত্রটা কাজে লাগবে, এই সূত্রটা একটু কম লাগবে, সেই জন্য এই সূত্রটা দাঁড় করাচ্ছি, হ্যাঁ। তাহলে ডাব্লিউ সমানুপাতিক কিউ বলতে পারি না? তাহলে ডাব্লিউ সমান যদি কিউ হয়, সমানুপাতিক যদি কিউ হয়, এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র। আর এখানে সমানুপাতিক চিহ্নটা উঠে দিলে একটা ছেদ আসে, কনস্ট্যান্ট ধ্রুবক আসে, ছেদটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, বুঝতে পারছি? হ্যাঁ, এটার মান কত? এটা এক এক পরমাণুর জন্য এক একটা মান আছে ঝ্যাটের, হ্যাঁ। এটা আর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নিয়ে অনেক পড়া আছে, মোটামুটি একটু ডিটেলসে পড়া আছে, এটা নেক্সট ক্লাসে পড়বো, বুঝতে পারছি? তাহলে যা যা পড়াইছি আজকে এটা, আর অঙ্ক যেটা করাইছি ওটা নিয়ে নিলে যে একটু একবার প্র্যাকটিস করে ফেললে শেষ, বুঝতে পারছি? আর আমি পুরো পিডিএফটা তো দিয়ে দিছি, ওখানে ওই অ্যাপটা নামাইলে তুই পিডিএফটা খুলতে পারবি, পিডিএফটা খুলে নোট করা শুরু করে দে। হ্যাঁ, একটু পরে দিয়ে দিব।
আপলোড হইতে লেট হবে আর কি। ওকে।